আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুপার 30 বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। করোনার যে কোয়ারেন্টাইন চলছে পুরো দেশে আসলে কল্পনার বাইরে ছিল, এতটা সিরিয়াস হয়ে যাবে আমি আসলে ভাবতে পারিনি। এবং কিছু বুঝে ওঠার আগেই আসলে আমরা আমাদের গিয়ার, আমাদের ইকুইপমেন্ট, আমাদের বোর্ড, মার্কার, ক্যামেরা, কিছু লাইটিং কিছু বোঝার আগে আসলে অফিসটা বন্ধ করতে হয়েছে এবং আমরা কিছু আনতে পারিনি। তো যেটা হয়েছে, আমি ক্লাস নিতে পারছি না। এক তো আমরা অফিস সেটআপে পুরোটা প্রফেশনালি ক্লাস নিতাম, এখন যেটা হয়েছে পুরোপুরি ইউটিউবিং এর মতো আমরা ক্লাস নিতে হবে এবং আমাদের ভিডিও কোয়ালিটি একটু কনসিডার করতে হবে। হ্যাঁ, আগের মতো ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো না, একদম অনেক অনেক স্ট্রাগল করে একটা বোর্ড জোগাড় করেছি আমার বোনের বাসা থেকে এবং মার্কার অনেক খুঁজে খুঁজে কিনতে পেরেছি এবং সো বুঝতেই পারছেন। তো কোয়ালিটিটা এখন আসলে একটু কনসিডার করলে আমরা আশা করি আমি ঘরে বসেই আপনাদেরকে ওই ইংলিশের যে লেকচার গুলো আছে, তাছাড়া যে কোনো টপিকে যদি আপনারা চান সেটা ইনফর্মাল ভাবে আমি আলোচনা করে যেতে পারি। এখন ওইভাবে আমরা কোর্স অনুযায়ী করতে পারবো না, কিন্তু আপনাদের সাথে এঙ্গেজ থাকে, আপনাদের যত কোয়ারিজ আছে ইনফর্মালি সব আলোচনা করতে পারি। নট নেসেসারিলি শুধু ইংলিশই করতে হবে। আপনারা যদি বলেন যত ধরনের লাইফস্টাইল ইস্যুস আছে বিসিএস চলাকালীন, হ্যাঁ আমি কিভাবে করেছি, আপনাদের যত জিজ্ঞাসা সেটাও হতে পারে। আপনারা চাইলে আমি সেগুলো নিয়েই অ্যান্সার করবো, সেগুলো নিয়ে ভিডিও বানাবো, আপনাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। হ্যাঁ, একদম ইউটিউবিং এর মতো, লাইক এ ইউটিউবার আমি এখন আসলে একটু ক্রিয়েটিভ থাকবো। আপনাদের ক্লাসের ক্ষেত্রে একটু রিসোর্স ইউজ করে করে যতটুকু পারা যায় আমি আপনাদের সাথেই থাকবো, কারণ আসলে আমরা পিছিয়ে পড়বো। কোয়ারেন্টাইনের সময়টা আসলে এটা আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঈদ ছাড়িয়ে যাবে, তো এতদিন বসে থাকা তো সম্ভব না। তাছাড়া ঘরে বসে আর কতক্ষণ, আমার তো কোনো কাজ নেই। সো আপনাদেরও আসলে ঘরে বসে বোর লাগারই কথা, আমরা বসে না থেকে রেগুলারলি আমরা প্রিপারেশনটা চালিয়ে যাব। ঠিক আছে, আজকে হচ্ছে ফ্রেজেস এন্ড ইডিয়মস, এটা নিয়ে শুরু করছি কারণ হচ্ছে কমেন্ট সেকশনে কয়েকজন ফ্রেজ এবং ইডিয়মস নিয়ে ক্লাস নিতে বলেছেন এবং আরেকজন দেখলাম যে লেটার টু দি এডিটর বিসিএস রিটেন ইংলিশের যে সেকেন্ড পার্টে যেটা আসে, তো সেটা আমি নেক্সট ক্লাসে কভার করব। আর এটা যে স্টার্টিং এর জন্য আমি স্টার্টিং পয়েন্ট আপনাদের কমেন্ট সেকশন থেকে শুরু করলাম, বাট আপনারা এখন কি কি আপনাদের প্রশ্ন আছে যদি কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমি ওইগুলো উত্তর দিয়ে দিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ ঠিক আছে, আমরা শুরু করে দিই। আচ্ছা, আমরা ফ্রেজ এবং ইডিয়মস নিয়ে বলেছিলাম যে ক্লাস নিব আজকে। তো ফ্রেজ এবং ইডিয়মস এর আর ফ্রেজাল ভার্ব, এই দুটো একটু পার্থক্য আছে। ফ্রেজাল ভার্ব হচ্ছে যে এই পাশের গুলো, আর এইগুলো হচ্ছে ফ্রেজ এবং ইডিয়মস। হ্যাঁ, অর্থাৎ বাংলাতে যেটা ওই যে বাগধারা, প্রবাদ, প্রবচন বলে, আমি এক্স্যাক্টলি হুবহু মানে জানি না, বাট ওগুলোর ধাঁচেই পড়ে আর কি। ইংলিশে ধরেন একটা এক্সপ্রেশন, এটাকে বলা হয় এক্সপ্রেশন, বা হ্যাঁ একটা নির্দিষ্ট কিছু বোঝানোর জন্য যখন একটা নির্দিষ্ট শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। আর ফ্রেজাল ভার্ব হচ্ছে যে একই ভার্বের সাথে জাস্ট প্রিপোজিশন একটু আলাদা করে দিলেই তখন হচ্ছে যে মিনিংটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়। তো ফ্রেজাল ভার্ব আর ফ্রেজ এবং ইডিয়মস গুলিয়ে ফেললেও সমস্যা নাই, কারণ হচ্ছে ইউজটা একই রকম, যে এক্সপ্রেশন দেয়। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই সুন্দর আছেন, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খুবই সুন্দর। আর একটু রাত হলেও আসলে এখন দিনে একটু ঘুমানো হয় বেশি, তো রাতে সবারই আমাদের রাত জাগা হয় কম বেশি। সো রাতে আমার মনে হয় যে আপলোড গেলে সমস্যা হবে না, এরকমই 10টা বা রাত 9টা 10টার মধ্যেই আমি চেষ্টা করবো আপলোড দেওয়ার। হ্যাঁ, তো খুবই সুন্দর আবহাওয়াটা, এই জন্য আমি বললাম যে শুনতে পাচ্ছেন কিনা জানি না, ভালো লাগছে আসলে, গরমটা নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে ফ্রেজাল ভার্ব হচ্ছে আপনার একটা ভার্বের সাথে যখন আপনি প্রিপোজিশনটা লাগিয়ে দিবেন তাহলে মিনিংটা একদম অন্যরকম হয়ে যাবে। তো আমরা ফ্রেজাল ভার্ব আর ফ্রেজ এবং ইডিয়মস একই সাথে শিখবো, একই জিনিস, কিন্তু দরকার আছে আসলে। ফ্রেজ এবং ইডিয়মস অনেকটাই আমরা মোটামুটি চিনি, কিন্তু ফ্রেজাল ভার্বটা অনেক ট্রিকি, এটা আসলে প্রিপোজিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং প্রিপোজিশন আমরা জানি যে প্রিপোজিশন খুবই আসে প্রিলিতে বা যে কোনো ব্যাংকের এক্সামে। হ্যাঁ, তো প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্ব কিন্তু খুবই ইন্টার রিলেটেড, কারণ প্রিপোজিশনটা যেমন চেঞ্জ হচ্ছে ভার্ব এবং ভার্বের পাশে প্রিপোজিশন দিয়েই তো চেঞ্জটা হচ্ছে। সো দুটো এই প্রিপোজিশন যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, ফ্রেজাল ভার্বও তার মানে ইম্পর্টেন্ট।
আচ্ছা, এখন ফ্রেজাল ভার্ব আমরা শিখি অ্যাবাইড দিয়ে দুটো আর কি, অ্যাবাইড বাই, অ্যাবাইড উইথ। যদি বাই লাগিয়ে দিই তাহলে কি হবে? অ্যাবাইড বাই হচ্ছে রুলটাকে মেনে চলা, অ্যাবাইড বাই দি রুলস অফ দি ইনস্টিটিউশন। আমরা কিন্তু এই ওয়ার্ডটা জানি যে অ্যাবাইড বাই দি রুলস, বাধ্য থাকা, হ্যাঁ, রুলটাকে মেনে চলা। আর অ্যাবাইড উইথ যদি হয় সেক্ষেত্রে বোঝাচ্ছে যে অনেক কিছু অনেক বেশি পরিমাণে আছে, যেমন ধরেন দি পন্ড বা দি রিভার ইজ অ্যাবাইডেড উইথ লট অফ ফিশ। এইরকম মানে কোন জায়গায় থাকা, অবস্থান করাকে অ্যাবাইড উইথ বলা হয়। তো খুবই ট্রিকি, কিন্তু আমি আসলে যেটা ফলো করছি বই, এনটিসি একটা ডিকশনারি আছে, এনটিসি গ্রুপের খুব ভালো পাবলিকেশনের, অনেক নাম করা একটা ডিকশনারির মতো আছে কালেকশন, ওইটা আমি ইউজ করছি। আমি দেখাবো আস্তে ধীরে, যখন ভিডিও রেগুলার যাবে দেখাবো। তো ওটা ইউজ করছি, কিন্তু ওইখানে আসলে এতগুলো অত প্রায়োরিটাইজ যদি করতে যাই তাহলে আসলে যেটা আপনার খুবই সুন্দর আবহাওয়া, আমি বারবার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, বাট আপনারা নিশ্চয়ই এনজয় করছেন এই সময়টা। খুবই সুন্দর আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘ ডাকছে, তার মধ্যে আমি ক্লাস নিচ্ছি। আমি খুবই প্রিভিলেজড ফিল করছি, কারণ হচ্ছে যে এই সময়টা কাজও থাকে না করোনার মধ্যে, তার মধ্যে আবার আমাদের রেজাল্টও হচ্ছে না। উই আর অল গোয়িং ক্রেজি। আসলে আমি তো পুরোই বেকার। তো আমার ট্রিমেন্ডাস প্রিভিলেজ যে আপনাদের সামনে আসতে পারি, কিছু একটা শিখাতে পারছি। ভাগ্যিস আমার নলেজ আছে, কিছুটা কাজে দিচ্ছে এখন। আমি যে ইংলিশে একটু কষ্ট করে শিখেছি। আচ্ছা, যাই হোক, আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। যেটা বলছি যে দুটো মিনিং যেটা বললাম, যে অ্যাবাইড বাই হচ্ছে রুলটাকে মেনে চলা, হচ্ছে অ্যাবাইড বাই, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে যেগুলো বেশি ইউজ হয় সেগুলোই হচ্ছে আমরা বেশি শিখবো। আমি সেগুলোই হচ্ছে বেছে বেছে ওখান থেকে দেখবো। অনেক আছে, শিখতে গেলে তো শেষ হবে না। আর এটাতে ভালো করা সবচেয়ে নিয়ম হচ্ছে, আমি যেটা বলি, রিডিং হ্যাবিট। আর কোনো ওয়ে নাই। প্রিপোজিশন সবাই পড়তে পড়তে পাগল হয়ে যায়, তারপরে ভুল করে দিয়ে আসে। এমসিকিউতেই ভুল করে, রিটেনে তো অবশ্যই ভুল করবে। তো কেন এটা? কারণ হচ্ছে আপনার যত রিডিং আপনি বাড়াবেন, আপনি তখনই বুঝবেন যে ইউজটা আসলে কিভাবে হচ্ছে। এবং রিডিং হ্যাবিট দিয়ে যারা ভোকাবুলারি বিল্ড করে তারা কখনো ভুলে না, এটা আমি নিজে জানি, কারণ আমি এভাবে বিল্ড করেছি, আমি ভুলি না। এবং এটা কিন্তু পরীক্ষিত। এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে একটু সার্চ করলে দেখবেন যে কিভাবে এটা মনে থাকে বেশি, ইউজটা দেখলে, ইউজ করলে এবং পড়লে। তো এটাও আপনার রিডিং হ্যাবিট ছাড়া, আপনি যখন ডেইলি স্টার পড়বেন প্রিপোজিশন গুলো খেয়াল করবেন। সিম্পল। আপনার রিডিং হ্যাবিট তো এমনিতেই আনতে হবে। বিসিএস আসতে হলে তো আপনার প্রচুর রিডিং হ্যাবিট তো আসলে মানে এমনিতেই করতে হবে। সো তখন একটু অ্যাওয়্যার থেকে রিডিংটা করবেন। যেমন ধরেন আপনি যখন পড়ছেন তখন আপনি একটা প্রিপোজিশনটা দেখে নেবেন যে আচ্ছা, এটার পাশে এটা হচ্ছে এবং এই ক্ষেত্রে হচ্ছে, এই কনটেক্সট হলে বাই হচ্ছে, এই কনটেক্সট হলে উইথ হচ্ছে। তো একটু অ্যাওয়্যার থেকে যদি আপনি রিডিংটা করেন তাহলে এক ঢিলে আপনার 10 পাখি হয়ে যাবে। হ্যাঁ, রিডিং আসলে শুধু রিডিং, একবার আমরা যে নিউজ পেপার পড়ি কিন্তু খুব আনমনে, মানে সাবকনসিয়াস মাইন্ডে পড়ি, এটা ঠিক না। আপনি বেছে বেছে, যেহেতু নিউজ পেপার সব যা তা পড়তে পারবেন না, আপনি বেছে বেছে যেহেতু পড়বেন, তো খুবই, যখন পড়বেন খুবই মাইন্ডফুলি পড়বেন। তাহলে কিন্তু আপনার অনেকগুলো হাজারটা এডিটোরিয়াল পড়তে হবে না, দুটো এডিটোরিয়াল পড়লেই যথেষ্ট। আচ্ছা, এই দুটো তো আমরা শিখলাম। অ্যাবাইড বাই রুল ফলো করা, অ্যাবাইড উইথ হচ্ছে ভরপুর থাকা। কোনো কিছু যখন অনেক বেশি থাকে সেটাকে বলা হয় অ্যাবাইডেড উইথ। হ্যাঁ, এরকম বোঝাবে। অ্যাবজর্ব উইথ, অ্যাবজর্ব ইন, অ্যাবজর্বিং টু। দেখেন, একটা ওয়ার্ড দিয়ে তিনটা মিনিং আছে। অ্যাবজর্ব উইথ যদি হয়, অ্যাবজর্বের পরে যদি উইথ থাকে, হ্যাঁ, আই এম অ্যাবজর্বড উইথ ইংলিশ, আমি ইংলিশের জন্য পাগল, আমি সবসময় নিমগ্ন থাকি। আই এম অ্যাবজর্বড উইথ দিস ইভেন্ট, দিস ট্রমা, আমি একটা ঘটনা ঘটেছে এবং ওটা নিয়ে আমি অবসেসড হয়ে আছি, অ্যাবজর্ব হয়ে আছি, নিমগ্ন হয়ে আছি, হ্যাঁ, বিভোর হয়ে আছি। অ্যাবজর্ব ইন, অ্যাবজর্ব ইন হচ্ছে কোনো নির্দিষ্ট সাবজেক্টে যখন আপনি নিমগ্ন থাকেন, এটা কিছুটা কাছাকাছি কিন্তু একটু আলাদাভাবে ইউজ হয়। অ্যাবজর্ব ইন হচ্ছে হি ওয়াজ অ্যাবজর্ব ইন দ্যাট বুক, ওই বইটাতে সে ঢুকেছিল, ওই এক্সাক্ট মোমেন্টে সে, ওই সময়ে সে একদম ওটার ভিতরে ঢুকেছিল, এরকম। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাক্ট মোমেন্টে বোঝায় যে ওই সময়টা সে আসলে ঘোরে ছিল, ঘোরের মধ্যে ছিল। হ্যাঁ, অ্যাবজর্বড ইন দ্যাট বুক হতে পারে, অ্যাবজর্বড ইন দ্যাট রিচুয়াল। হ্যাঁ, হয়তো পূজা করছে বা নামাজ পড়ছে, ওই সময় অ্যাবজর্ব ছিল, তার মনোযোগটা ওই সময় ধরেছিল। অ্যাবজর্ব ইনটু, এটা আবার একটু সূক্ষ্ম। ইন আর ইনটু মনে হতে পারে যে
একই রকম কিন্তু না। ইন্টু যদি থাকে তখন বুঝতে হবে কোনো একটার এলিমেন্ট করে ফেলা। ধরেন আমরা কি ইট পাথর কি একটা ওয়ালের অংশ, এরকম একটা কোনো কিছুর বড় কিছুর অংশ করে ফেলা। যেমন দ্য টিম ওয়াজ, এখানে এক্সাম্পল ছিল দ্য টিম ওয়াজ অ্যাবজর্বড ইনটু দি অর্গানাইজেশন, অর্থাৎ অনেক বড় সংস্থাটাতে টিমটাকে একেবারে অন্তর্ভুক্ত করে ফেলা হলো, টিমটার হচ্ছে অংশ হয়ে গেল। নতুন করে যখন অংশ যোগ করা হয়, হ্যাঁ, ওইটাকে তখন অ্যাবজর্ব ইনটু বসবে। তো খুবই সূক্ষ্ম। তো এই দুটোই আজকে থাকে, দুটো দিয়ে আমরা 5টা ফ্রেজাল ভার্ব শিখলাম। হ্যাঁ, আর এখন ফ্রেজ এবং ইডিয়মস এর পার্থক্যটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, এটা কমপ্লিট শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কিন্তু শব্দগুচ্ছ, আর ইডিয়মস কি, ওই যে প্রবাদ প্রবচন বা বাগধারা, হ্যাঁ, এগুলো তো সবই একটা যেকোনো একটা এক্সপ্রেশন বাংলার ক্ষেত্রে তো আমরা বুঝি, তো ওটা দিয়ে মনে রাখবেন। তাহলে বাংলার ক্ষেত্রে যে যদি আমরা প্রবাদ প্রবচন বা বাগধারা যদি বুঝি, তাহলে ইংলিশে কি তাই? ইংলিশে বুঝতে সোজা হবে যে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা জিনিস বোঝালে, যেমন এক ড্যাগার্স ডন, এটা কিন্তু লিটারাল মিনিং হবে না, সবসময় কি হবে, মেটাফোরিক মিনিং হবে। ড্যাগার্স মানে যাই হোক, ডন মানে যাই হোক, কিন্তু এখানে মিনিংটা হচ্ছে যে তারা আসলে লড়াই অবস্থা, ফাইটিং অবস্থা, খুবই এনিমিক্যাল, মানে শত্রু ভাবাপন্ন অবস্থা, এক্ষুনি মারামারি করবে, হ্যাঁ, সাপে নেউলে অবস্থা, তখনই বলা হয় দ্য টু টিমস ওয়্যার অ্যাট ড্যাগার্স ডন। এরকম একটা এক্সাম্পল দিয়ে খাতায় এক্সাম্পল দিয়ে মনে রাখবেন, নোট করে রাখবেন এক্সাম্পল দিয়ে। খালি এটা তুলে বাংলা লিখতে যাবেন না, তাহলে কিন্তু মনে থাকবে না জীবনও। আপনার হচ্ছে এক্সাম্পল দিয়ে নোট করবেন, একটা নিজে একটা সেন্টেন্স বানিয়ে নোট করে ফেলবেন। আচ্ছা, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, এটা কিন্তু আমরা অনেক চিনি না, এটা ইউজটা অনেক বেশি হয়। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড হচ্ছে এখানে অ্যাপেল বা ডিসকর্ড এগুলা দেখলে কোনোই হবে না, কারণ মিনিং তো কমপ্লিটলি ডিফারেন্ট। এই জন্যই এটাকে বলা হয় এই যে ইডিয়মস। অ্যাপেল অফ ডিসকর্ড মানে কি, উনি হচ্ছে সব নষ্টের মূল, মানে যে কোনো একজন ব্যক্তি বা যে কোনো একজন একটা ইভেন্ট, একটা ঘটনা বা একটা কোনো কিছু ইনফরমেশন যেটা আসলে কলহের হচ্ছে মূলে আছে। হ্যাঁ, একটা মেয়েকে নিয়ে অনেকগুলো ছেলে হয়তো মারামারি করছে, না সিনেমাতে দেখা যায় না, নায়িকাকে ঘিরে অনেক নায়ক ভিলেন মারামারি করছে, তাহলে দি হিরোইন ইজ দি অ্যাপেল অফ ডিসকর্ড হিয়ার। অথবা দ্যাট পলিটিক্যাল ইস্যু বা একটা হচ্ছে সম্পত্তি, কোন একটা সম্পত্তি নিয়ে হচ্ছে সব আত্মীয় স্বজনদের মধ্যে মারামারি, তাহলে ওই সম্পত্তি, দ্যাট প্রপার্টি ইজ দি অ্যাপেল অফ ডিসকর্ড হিয়ার। এটা খুবই আমরা জানি, কিন্তু আপনি যখনই নোট করবেন অবশ্যই এক্সাম্পলটা নিয়ে একটা সেন্টেন্স লিখে নোট করবেন। এটা কিন্তু ওই খালি তুলে বাংলা লিখে রাখবেন মনে থাকবে না। ওয়ার্ডের ক্ষেত্রেও তাই, একটা সেন্টেন্স বানাবেন, কারেক্ট সেন্টেন্স বানাবেন, তারপরে ওই এক্সাম্পল হিসেবে লিখে রাখবেন। যখনই রিভাইজ করবেন সেন্টেন্সটা রিভাইজ করবেন, নট ওয়ার্ডের মিনিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, হারকিউলিয়ান টাস্ক। আমরা অনেকেই আগে সিরিয়াল দেখতাম না, হারকিউলিস, খুবই অনেক লম্বা, অনেক সুঠাম দেহের একজন নায়ক থাকে, হারকিউলিস হচ্ছে মূর্ত প্রতীকী, হচ্ছে যে অনেক 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 শক্তিশালী, হ্যাঁ, শক্তপুক্ত, ব্রাউনি যেটাকে বলে, হ্যাঁ, সিনুই, যে ইংলিশে যে মানে ধরেন একদম টার্মিনেটরের যে হিরো আর্নল্ড শোয়েজনিগার, তাকে চিন্তা করলে কিন্তু একটা অনেক বড় বডি মাথায় চলে আসে, তাই না? তো হারকিউলিস যেরকম, তো হারকিউলিস দিয়ে মনে রাখবেন হারকিউলিয়ান টাস্ক মানে কি, অনেক বড় একটা টাস্ক, অনেক কঠিন এবং অনেক দুঃসাধ্য একটা কাজ যদি হয়, সেক্ষেত্রে বলা হয় দিস ইজ এ হারকিউলিয়ান টাস্ক ফর মি। এতগুলো বই পড়তে হবে বিসিএসে, দিস ইজ এ হারকিউলিয়ান টাস্ক ফর মি, এরকম আর কি। যে কোনো কিছু কঠিন অসাধ্য কাজ যদি হয়, আপনি সেটা হারকিউলিয়ান টাস্ক দিয়ে বোঝাতে পারবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আমাকে জানাবেন, আমাদের ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলেও এটা আসলে সিচুয়েশন বুঝতে হবে। আমাদের কন্টেন্টটাই হচ্ছে উদ্দেশ্য, আমরা পড়াশোনার মধ্যে আছি কিনা এটা উদ্দেশ্য, এবং আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকছে না, এটাও বুঝতে পারছেন, আন্তরিকতা আছে। এবং আমাদের সাবস্ক্রাইবার বেস খুব দ্রুত বাড়ছে, আমি খুবই ভালো ফিল করছি, ভালো লাগছে যে না, তার কনফিডেন্স বাড়ে। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কোন কোন টপিক আসলে কভার করব বা কি নিয়ে কথা বললে এখন আপনাদের জন্য হেল্পফুল হবে। সেটা যে কোনো কিছু, একটা স্টুডেন্টদের লাইফস্টাইল থেকে শুরু করে মেন্টালিটি, হ্যাঁ, আমার জার্নিটা কেমন ছিল যদি সেটা জানতে চান, সেটা নিয়েও কথা বলবো। এনিথিং রিলেটেড টু বিসিএস প্রসেস, বিসিএস জার্নি। হ্যাঁ, রিমেম্বার এটা ইনফর্মাল আর ইসের মধ্যে একটু পার্থক্য আছে, হ্যাঁ, অনেক বেশি প্রাইভেট
আমরা প্রাইভেট কোনো হ্যাঁ সেন্সিটিভ কোনো প্রশ্ন এখানে করব না। আমি শুধু চাচ্ছি বিসিএস রিলেটেড, বিসিএস জার্নি রিলেটেড, পড়াশোনা রিলেটেড যে কোনো কিছু নিয়ে কথা বলবেন। এখানে কিন্তু অবশ্যই রেসপেক্টফুল থাকবেন সবার প্রাইভেসির উপরে। আমরা প্রাইভেট কথা বললে প্রশ্ন করলে সেটা কিন্তু আসলে অন্য সবার একটা বিব্রতর কারণ হবে এবং আমি সেটা অ্যান্সার করব না। আমরা শুধুমাত্র এখানে পড়াশোনা রিলেটেড যা যা আপনার দরকার, বিসিএস এর প্রসেস হতে পারে, বই হতে পারে, কোন কোন টপিক আপনাদের ইংলিশ ছাড়াও হতে পারে, সেক্ষেত্রে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেইগুলো নিয়েই আসলে ভিডিও তৈরি করার। এখন খুবই ইনফর্মাল ভাবে আমি ভিডিও আপলোড করতে থাকবো, কারণ আমরা ফর্মালি ক্লাস সেট আপে ক্লাস নিতে পারছি না। তো যেহেতু আমার কমেন্ট সেকশনে রিকোয়েস্ট ছিল ফ্রেজ এবং ইডিয়মস এর, তো আমি এটা কন্টিনিউ করব যতদিন পারি। আমরা মাঝখান দিয়ে ভোকাবুলারিরও ভিডিও বানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর স্টে সেফ, স্টে অ্যাট হোম সবাই যেটা বলছে, কিন্তু এটা খুবই কষ্ট আসলে। যতদিন যাচ্ছে তত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, বাট আমরা হোপফুলি আমরা ইউটিউবের মাধ্যমে কানেক্টেড থাকবো। আমরা মন খারাপ একটু কম হবে, একটু ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হবে, আমাদের কমিউনিটি তৈরি হবে, সেটাই আশা। হ্যাঁ, আজকের জন্য এ পর্যন্ত। থ্যাংক ইউ।